গল্প বধূ কোন আলো লাগলো চোখে। দ্বিতীয় পরিচ্ছেদ ৩১তম পর্ব। লেখনীতে ইশরাত ইতি। বর এসেছে। সবাই মিলে চাপা গুঞ্জন তুলে হুড়মুড় করে নামছে সিঁড়ি ভেঙে। সেহা বসে আছে চুপচাপ, মাথার দোপাট্টা সামলে। ওর পাশেই বসে আছে প্রেরণা। সে এসেছে কিছুক্ষণ আগে। কোথাও যায়নি, নিচে বড়দের সাথে দেখা করে সরাসরি সেহার কাছে এসেই বসেছে। খানিক সময় পেরিয়ে যেতেই উঁচু স্বরে চেঁচামেচি আর হাসাহাসির শব্দ পেল ওরা বাইরে। উসখুস করে ওঠে সেহা, বেনারসি সামলে ধীরে ধীরে জানালার কাছে গিয়ে উকি দেয়। এখান থেকে গেটের কাজটা দেখা যাচ্ছে। সেহা দেখতে পেল ১.৫ লাখ টাকা দাবি করে ওই লোকটাকে নাস্তানাবুদ করছে ইসি আপু আর ইনু। মুইন জিজ আর প্রীতম ভায়াও কোনো অংশে কম নয়। সবাই মিলে ধরেছে লোকটাকে। আর নিজাম দাদু সবার সাথে সমানে তর্ক চালাচ্ছে। সেহার মজা লাগছে খুব দৃশ্যটা দেখে। কোনো পক্ষই কারো থেকে কম না। শুধু ওই লোকটা চুপচাপ একপাশে সরে দাঁড়িয়ে আছে, মুখ হাসি হাসি করে। কখনো কখনো দাদুকে থামানোর চেষ্টাও করছে। আহ দাদু, থামো না। নিজাম মাহমুদ খেকিয়ে ওঠেন নাতির ওপর। আমি নিজাম মাহমুদ, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। তুই চুপ থাক রাজা রামমোহন রায়। ১.৫ লাখ টাকা দিয়ে দিবি। বউ দেখার তর সইছে না। হাসির রোল পড়ে গেটে। উজ্জ্বল দাদুর ধমক খেয়ে চুপ হয়ে যায়। শান্ত মুখটার দিকে সেহা তাকিয়ে রয় নির্নিমেষ। লোকটার ভাবভঙ্গি দেখে আসলেই মনে হচ্ছে ১.৫ লাখ টাকা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে বউয়ের মুখ দেখার জন্য ৫ লাখও দিতে রাজি আজ। এমন নির্বিকার চিত্তে দাঁড়িয়ে আছে লোকটা। এসব কথা ভেবে ভেবেই সেহা লজ্জা রাঙ্গা হচ্ছে বেশি। আচ্ছা, ওই লোকটাকে হঠাৎ অন্যরকম লাগছে কেন? বয়স আরেকটু কম লাগছে। ঘটনা কি? ঘটনা খানিক বাদেই পরিষ্কার হয় সেহার কাছে। ওই লোকটা ক্লিনশেভ করেছে। রোদ লেগে চকচক করছে নীলচে ফর্সা, ধারালো চোয়াল। লম্বা শরীরটাতে সাদা রঙের শেরওয়ানিটা খুব মানিয়েছে। হঠাৎ সেহা দেখতে পেল রাগী মির্জা তার বউয়ের হাত ধরে এগিয়ে যাচ্ছে গেটের কাছে। কি ভণ্ড ওই ছেলে! সারাদিন ইসি আপু আর ইনুকে বকে, এখন নিজেই গেট ধরছে। পার্টনার হিসেবে আবার বউকেও টেনে নিয়ে যাচ্ছে। সবকটা বদের হাড্ডি। বড় দাদানকে ডেকে সবকটাকে বকা খাওয়ালে কেমন হয়? সেহা একা একা হাসে সবাইকে দেখে। পরপর মনটা খুব খারাপ হয়। এই এতগুলো মানুষের সাথে দূরত্ব বেড়ে যাবে না তো ওর? না না, এমন দিন সেহার কখনো না আসুক। সেহার জীবনে সবগুলো মানুষ থাকুক যার যার নিজের জায়গা নিয়ে, সব সময়। প্রেরণা নির্বাক দৃষ্টিতে বসে বসে দেখছিল সেহাকে। ঠিক এভাবেই তাকে একদিন সাজিয়ে একটা ঘরে রেখে গিয়েছিল তার ফুপি। প্রেরণা কান্নাকাটি করছিল সে বিয়ে করবে কিন্তু স্বামীর কাছে যাবে না ভাইবোন ছেড়ে, তাই জানালা দিয়ে উকি মেরে এভাবেই দেখেছিল সে। ভীষণ লম্বাচওড়া দানবীয় শরীরের এক লোক তাকে বিয়ে করতে এসেছে। লোকটা নাকি মেজর। আর্মির নাম শুনলেই প্রেরণার ভয় হতো খুব। সব মিলিয়ে বিয়েতেই খুব একটা মতো ছিল না তার। কিন্তু যখন লোকটাকে বর বেশে হাসাহাসি করতে দেখল, প্রেরণা অনিমেষে চেয়ে থেকেছিল তার জীবনের প্রথম পুরুষের দিকে, যে এসেছিল সরাসরি প্রেরণাকে বিয়ে করতে। এক দেখাতেই পছন্দ করে প্রেরণাকে লোকটা। খোঁজ খবর নিতে একদিন সময় নিয়েছিল, প্রস্তাব দিতে ১০ মিনিট। বিয়ের আয়োজন করতে লেগেছিল এক দুপুর। বিয়ের গেট ধরেছিল প্রেরণার কাজিনরা। প্রীতম প্রণমি ছোট ছিল, আর প্রীতম তো রেগেই ছিল শাওকাত ওয়াসিতের ওপর। শুরুতে ওরা দুই ভাইবোন দেখতে পারত না লোকটাকে তাদের থেকে তাদের আপুকে কেন কেড়ে নিয়ে যাচ্ছে, তাই গেটে লোকটা প্রথমেই প্রীতম আর প্রণমিকে আগলে নিয়েছিল। দুটোর কপালে চুমু খেয়ে সবিনয়ে জানতে চেয়েছিল, কত টাকা চাও? প্রীতম রাগী রাগী গলায় বলেছিল, ৩০ লাখ। হেসে ফেলেছিল শাওকাত ওয়াসিত, বলেছিল, মাত্র মাত্র ৩০ লাখ টাকা দিলে আমাকে তোমাদের আপুর ভাগ দেবে। প্রণমি রেগে রেগে বলেছিল, না, ৯০ লাখ। ওসব কথা ভাবতে ভাবতে হঠাৎ হেসে ফেলে প্রেরণা। সেহা অবাক হয়ে বলে, হাসছো কেন প্রেরণা আপু? না কিছু না, তুমি তোমার বর দেখো, ভালো করে দেখো।
রাতে এমনিতেও চোখ তুলে তাকাতে পারবে না। এখন মন ভরে দেখে নাও। সেহার গাল দুটো টমেটোর মতো লাল হয় লজ্জায়। প্রেরণার ওপর মেকি রাগ দেখিয়ে মুখ ঘুরিয়ে নেয়। প্রেরণা হেসে উঠে দাঁড়ায়, এখানে বসে থাকার কোনো মানে হয় না। তাকে নিচে গিয়ে আন্টিদের সাথে মিলেমিশে কাজ করতে হবে। বরপক্ষের মুরব্বি মানুষ বেশি, তাদের আলাদা যত্নের একটা ব্যাপার থাকে তো। ইসি অসুস্থ, ইনু ছোটাছুটি করতে পারে না, প্রণমিও তো কিছুই করতে পারে না। সে এত নিকটাত্মীয় হয়ে এভাবে বসে থাকবে? সেহাকে সেহার মতো ছেড়ে দিয়ে প্রেরণা ঘর থেকে হন্তদন্ত হয়ে বেরুতেই আচানক ধাক্কা খেল শক্ত একটা শরীরের সাথে। বাহুতে ব্যথা পেয়ে প্রেরণা হাত ডলতে ডলতে পিছিয়ে গিয়েই যেই না চোখ তুলল, অমনি কথা হারিয়ে ফেলল মুখের। সরি বলতে গিয়েও বলল না। ইহান চুপচাপ তাকিয়ে আছে, প্রেরণাও তাই। দোতলার ওই কোণ জুড়ে পিনপতন নীরবতা বিরাজমান। যেন কথা বললে সর্বনাশ ঘটে যাবে, যেন জাত চলে যাবে দুজনের, তাই সাবধানতা অবলম্বন। একটা গাঢ় বেগুনি রঙের অর্গানজা শাড়ি পরেছিল প্রেরণা, হাতে গ্লায় সামান্য গয়না। খোলা চুলগুলো এখনো ভেজা ভেজা। প্রেরণা টেনে নিল ঘোমটা। বরাবর যেমন করে ইহান তলিয়ে যায় ওই হৃদয় বিধ্বংসী সৌন্দর্যে, এবারও গেল। কিছুপল বাদে প্রেরণাই নড়েচড়ে উঠল। ইহানের সাথে তার কথা আছে, কিন্তু সে টের পেল সে কিছু বলতে পারছে না। লোকটার গম্ভীরতা তাকে বাধা দিচ্ছে। তাই চোখ নামিয়ে দাঁড়িয়ে থাকে সে। আর ইহান আরও কিছু পলক তার সমুদ্রনীলাকে দেখে চুপচাপ চলে যায় সেখান থেকে, বিনা শব্দে। প্রেরণা দাঁড়িয়ে থাকে ঠায়, লোকটার প্রস্থানের দিকে নিষ্পন্দ চোখে চেয়ে। বরের আসন সাজানো হয়েছে বাইরের প্যান্ডেলে। ওখানে বরের খিদমত করার জন্য আছে ইনায়া এবং প্রণমি। ইসির শরীরটা হঠাৎ খারাপ হতেই মুইন রেগে ধমকে ওকে দোতলায় পাঠালো। সে এখন রুমে শুয়ে আছে। বরপক্ষ থেকে দুজন অতি প্রবীণ ব্যক্তি, নিজাম মাহমুদের বড় দুই ভাই, তাদেরকে বসানো হয়েছে অন্দরে এনে। মুরব্বি বৃদ্ধদের একটু আলাদা যত্নের ব্যাপার থাকে। এ পক্ষ ও পক্ষ মিলিয়ে 18-20 জন বৃদ্ধ লিভিং রুমে বসে আছেন। তাদের আপ্যায়ন করছে আলো। প্রেরণা নিচে নামতেই পরি বলল, তোমার কি শরীর খারাপ? শরীর খারাপ না হলে যাও তো বরের আসনের কাছে। ওরা ছোট আর ফাজিল, কি থেকে কি করে ফেলে। নতুন জামাই যদি ওদের ফাজলামিতে মাইন্ড করে, তুমি গিয়ে একটু তদারকি করো। আন্টি ওখানে, ইরফান আছে, মুইন ভাইয়া আছে, ফাজলামি কে করবে? আপনি আমাকে এখানের দায়িত্ব দিন। আমি দাদুদের শরবত খাওয়াচ্ছি। বাইরে যেতে মন চাচ্ছে না। আলো তাই করল, হেসে হাতের ট্রেটা প্রেরণাকে দিয়ে ওপাশে সরে যায়। প্রেরণাকে দেখে নিজাম মাহমুদ হেসে বললেন, হেই লাভলি লেডি। কি ব্যাপার? তুমি এই বুড়োদের এতটা পছন্দ করো? হাসতে হাসতে এগিয়ে যায় প্রেরণা, উচ্ছ্বসিত কণ্ঠে বলল, জি। আপনার টানেই তো এখানে এলাম। যখন থেকে আপনাকে দেখেছি আমার তো রাতের ঘুম উড়ে গিয়েছে, মনটা শুধু ছটফট করেছে হ্যান্ডসাম নিজাম মাহমুদকে কখন একটু দেখব। বৃদ্ধরা হাসতে হাসতে ভেঙে পড়লেন সবাই প্রেরণার দুষ্টুমিতে। প্রেরণা মিষ্টি হাসি ঠোঁটে ঝুলিয়ে সবার হাতে শরবত তুলে দিয়ে ঘুরতেই থমকাল। অদূরে দাঁড়িয়ে আছে ইহান, তারই দিকে দৃষ্টি দিয়ে মুগ্ধতা মেশানো মলিন দৃষ্টিতে দেখছিল প্রেরণার খিলখিল হাসি বৃদ্ধদের সাথে। যখনই প্রেরণার দৃষ্টিতে মিলন ঘটল, ওই দৃষ্টির থতমত খেয়ে ইহান চোখ নামিয়ে মুখটা গম্ভীর করে পাঞ্জাবির হাতা গুটিয়ে নিয়ে বেরিয়ে গেল বাইরে। প্রেরণা দাঁড়িয়ে রইল বিভ্রান্তের ন্যায়। ওদিকে নিজাম মাহমুদ তাকে কি বলছে সে শোনে না, তার সমস্ত মনোযোগ ইহান তাজওয়ার মির্জার উপেক্ষাতেই ছিল। আলো আর পরি ঋতুর সামনে প্রেরণার কথাই বলছিল। আলো বলল, 10টা মেয়ের ক্ষমতা নিয়ে ঘোরে এই মেয়ে। কথায়, আচরণে, মেধা, পরিশ্রমে, সৌন্দর্যে কেউ একে হারাতে পারবে না। পরি মাথা দোলায় আলোর কথায়, ঠিক বলেছ ভাবি। আমার ওকে ভীষণ পছন্দ। সত্যি যদি অবিবাহিত থাকত না, ওনকেও এই বাড়িতেই ঢোকাতাম। হাসে আলো, বলে, ঠিক ঠিক। আমিও এটাই ভাবি একে দেখলে। ঋতু চুপচাপ শোনে তার যাদের কথা। পরপর একটা লম্বা দীর্ঘশ্বাস বেরিয়ে যায় তার ভেতর থেকে। চুপচাপ এগিয়ে যায় সে প্রেরণার কাছে।
কাঁধে কারো হাত টের পেতেই প্রেরণা চমকে উঠে ঘুরে তাকায়। ঋতুকে দেখতেই পেয়েই অস্ফুটে বলে, আন্টি আপনি। ওর হাত থেকে ট্রেটা নিয়ে নেয় ঋতু, দরাজ গলায় বলে, অসুস্থ লাগছে তোমাকে দেখে। দোতলায় গিয়ে বিশ্রাম নাও। জানি তুমি খুব কাজের মেয়ে। যাও। প্রেরণা মলিন হেসে দোতলার সিঁড়ি ধরল। ঋতু ওর পেছনে পেছনে উঠছে, হঠাৎ নিচুগলায় বলল, তোমার হাজবেন্ড খুব চমৎকার এবং অমায়িক লোক ছিল। আমাদের বাড়িতে একবার এসেছিল। প্রেরণা জবাব দেয় না। ঋতু ওকে গেস্ট রুম খুলে দিয়ে বলে, এখানে শুয়ে নিরিবিলি রেস্ট নাও। বাইরে এত ছেলে ছোকরা। তোমাকে দেখলে তো মনেই হয় না তুমি বিবাহিতা। অহেতুক বিরক্ত করবে। আজ তোমাকে ভীষণ সুন্দর লাগছে। প্রেরণা জানে না ঋতুর এত খাতিরের কারণ। সে দ্বিধান্বিত চোখে দেখে শুধু। এমনিতেও তার এমন নিরিবিলি একটা জায়গার দরকার ছিল কিছু সময়ের জন্য। ঋতুকে বিনয়ের সহিত ধন্যবাদ দিয়ে দরজা চাপিয়ে চুপচাপ শুয়ে থাকে। বর বউকে একসাথে বসিয়ে খাওয়ানো হবে। ইরফান এসে সেহাকে নিয়ে গেল বর আসনের কাছে। ওদিকে ইসিও আবার লাফাতে লাফাতে নিচে নেমে মুইনের পাশে দাঁড়ালো। ওদের নতুন প্ল্যান উজ্জ্বলের জুতা চুরি। সবুজ বেনারসিতে এক স্নিগ্ধ সরল মেয়েকে উজ্জ্বলের পাশে যখন বসানো হলো, উজ্জ্বল সাথে সাথে খুবই স্বাভাবিক ভঙ্গিতে হাসল সেহাও। উজ্জ্বল বলল, দাদুর সাথে বিষয়টি নিয়ে তর্ক করেছিলাম। সবুজ রঙের বেনারসি। ব্যাপারটা অদ্ভুত লেগেছিল। দাদু বলল, সবুজ সতেজতার রং। আমার স্নিগ্ধ নাতবউকে এটাতে দারুণ লাগবে। দাদুর কথা ঠিক, সবুজ আসলেই তোমার রং। তোমাকে দারুণ লাগছে শ্রাবন্তী। সেহা মুচকি হেসে চোখ নামিয়ে নিল। নিচু গলায় বলল, আর সাদা সম্ভবত আপনার রং। এই শেরওয়ানি আমার পছন্দ না, বাবা কিনেছে। পেছনে থেকে হই হই করে উঠল উজ্জ্বলের বন্ধুরা, ভাই এখানেই সাংসারিক আলাপ শুরু করে দিলি। আমরা বিয়ে খাব না। জামাই আপ্যায়নে ইনশিরাহ বসেছে, ওকে সাহায্য করছে মুইন আর ইরফান। সবাই যখন কথাবার্তা আর হাসাহাসিতে ব্যস্ত, তখন ইনু উজ্জ্বলের জুতো জোড়া লেহেঙ্গার দোপাট্টার আড়ালে লুকিয়ে প্রণমিকে সাথে নিয়ে ছুট লাগালো অন্দরে। জুতো জোড়া কোথায় লুকাবে ভেবে পাচ্ছিল না ইনু। বড়রা দেখলেই তো রাগারাগি করে সব প্ল্যান ভেস্তে দেবে। প্রণমির মাথাতে তখন একটা পরিকল্পনা এলো। ইনুর কানে বলল সে কথাটা। একদফা অতিথিদের তদারকি করে ইহান বেরিয়ে এলো মাঠে। আজকের আবহাওয়াটা চমৎকার এবং আরামদায়ক। ভালয় বৃষ্টি শুরু হবার আগে সব যদি শেষ হয় তবে দারুণ হবে। সকাল থেকে ইরফান দেখেছে সবটা, বাকিটা ইহান দেখবে। মাঠে বেরিয়ে ইহান দাঁড়িয়ে পড়ল। মাঠের ভেতর ছোটাছুটি করছে বাচ্চারা, শুদ্ধও আছে ওদের সাথে। ইহান কিছুক্ষণ চেয়ে থেকে ডেকে উঠল, শুদ্ধ। শুদ্ধ ইহান আঙ্কেলের গলার আওয়াজ পেয়েই মুখ হাসি হাসি করে ছুটে গেল, গিয়েই ঝাঁপিয়ে উঠল কোলে বরাবরের মতো। ওর দুগালে চুমু খেয়ে ইহান বলল, খেয়েছ? থু। কে খাইয়ে দিল? মাম্মা তো অসুস্থ। মামিমণি খাইয়ে দিয়েছে। বেশ, আজ এক্সাম কেমন হলো? খুব ভালো। সব আনসার করেছ? জি। জানো আঙ্কেল, মাম্মা বলেছে নেক্সট ভ্যাকেশনে মাম্মা রোলার কোস্টারে চড়তে নিয়ে যাবে আমাকে। এবং সবাইকে নিয়ে যাবে, খালামনি খালু, মামা মামিমণি, ইশারা আন্টি, পুলিশ আঙ্কেল, ইকরি মিকরি, মিঠি, সেহা আন্টি আর লার আঙ্কেল। লার আঙ্কেল? নতুন আঙ্কেল? ওহহ, তুমি বলতে চেয়েছ লুইয়ার আঙ্কেল। হাসতে হাসতে বলে ইহান। শুদ্ধ লাজুক হাসে। ইহান বলে, আমাকে নেবে না? হ্যাঁ নেব তো, তোমাকে নেব। তোমার মাম্মা রাজি হয়েছে। প্রথমে রাজি হয়নি। কেন রাজি হয়নি? মাম্মা বলেছে তুমি ব্যস্ত। ইহান মলিন হেসে আরও একটা চুমু খেল শুদ্ধকে। আদুরে গলায় বলল, মাম্মা ঠিকই বলেছে। আমি ভীষণ ব্যস্ত। তবে শুদ্ধর আগে ইহান আঙ্কেলের কোনো ব্যস্ততা নেই ওকে। আমাকে যখন যখন মনে পড়বে কল করবে। তবে মাম্মাকে বিরক্ত করবে না, মাম্মাকে ফোন করতে বলবে না, মামিমণিকে বলবে। কেমন? শুদ্ধ মাথা দোলায়। ভেতরে বর আসনের কাছে হই হট্টগোলের আওয়াজ পেয়ে ইহান শুদ্ধকে নামিয়ে দিয়ে যায় সেখানে। হই হল্লা করছে উজ্জ্বলের বন্ধুরা।
খাওয়া শেষে যখন বর বউকে মুরুব্বিদের কাছে দোয়া চাইবার জন্য নিয়ে যাওয়া হবে তখন আবিষ্কার হলো উজ্জ্বলের জুতো নেই। ওনারা পাকড়াও করলেন ইসি, ইনু, প্রণমি আর বাকি মেয়েদের। ওরা দাবি করে বসলো আরও 50,000। এটা নিয়েই খুনসুটি হচ্ছে, কেউ কারো থেকে কম নয়। উজ্জ্বল খালি পায়ে বর আসনে দাঁড়িয়ে আছে, সেহাও চুপচাপ দাঁড়িয়ে আছে। এবার ইহানের মেজাজ বিগড়ে গেল। গিয়েই নিজের ভাইবোন আর বোন জামাইদের আড়ালে ডাকল এবং চেঁচিয়ে উঠল, ইনু আর ইসির ওপর ফাজলামির একটা সীমা থাকে জানিস। তখন না 1,00,000 নিলি? আবার কি? এটা কেমন ছাচরামি? মুইন আর প্রীতম ভাইবোনদের মধ্যে ঢুকল না, ওদের বকা খেতে দিয়ে দাঁত কেলাতে কেলাতে বেরিয়ে গেল। এদিকে ইরফান পারছে না বড় দাদানকে থামাতে। ওরা কত বড় বড় অফিসার জানিস? ওনাদের গাড়ি দেখে কতজন সালাম ঠোকে জানিস? তাদের সাথে হেলেদুলে মশকরা করছিস আহাম্মকের মতো। ইসির হঠাৎ কান্না চলে আসলো, বকুনি খেয়ে বড় দাদান এভাবে কখনো বকে না। ইরফান ওর ছলছল চোখ দুটো দেখে ইহানকে সরিয়ে নিয়ে বলল, কেউ মাইন্ড করছে না? তুমি ওভার রিয়াক্ট করছো। আমি ওভার রিয়াক্ট করছি? দে উজ্জ্বলের জুতো দে। আগে সেহাকে বিদায় জানাই, তারপর সন্ধ্যায় তোদের ধরছি। জুতো লাগবে? থু, আমরা কেউ দিতে পারবো না, তোমার লাগলে তুমি গিয়ে নিয়ে আসো। আচ্ছা আনব, কোথায় রেখেছিস? ইরফান বাঁকা হাসল। পর পর গা ছাড়া ভঙ্গিতে বলল, প্রেরণা আপুর কাছে। যাও গিয়ে নিয়ে আসো। কেউ যাবে না আমাদের মধ্যে থেকে। জুতা তোমার প্রয়োজন, তুমি আনবে। যাবে আর প্রেরণা আপুকে বলবে আপনার কাছে ওরা যেটা রেখে গিয়েছে সেটা আমাকে দিন। ইনশিরা হঠাৎ চোখ মুছে হেসে ফেলল খিলখিল করে। ইনুও হাসছে। ইরফান নির্বিকার চিত্তে দাঁড়িয়ে আছে। ইহান ওদের সবাইকে কটমট দৃষ্টিতে কিছুক্ষণ দেখে হন্তদন্ত হয়ে বাড়ির ভেতর ঢুকে সোজা দোতলায় উঠল। গেস্ট রুমের দরজার কাছে এসে থামল ওর পা, কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে লম্বা শ্বাস ফেলে নক করল। খানিক বাদেই প্রেরণা দরজা খুলতেই ইহান ওর দিকে না তাকিয়ে তাড়াহুড়ো গলায় বলল, আপনার কাছে ওরা যা রেখে গিয়েছে আমাকে দিন। প্রেরণা 2 সেকেন্ড তাকিয়ে থাকল লোকটার দিকে। তারপর গিয়ে একটা গোলাপ ফুল এনে ইহানের দিকে বাড়িয়ে দিতেই ইহান চোখ বড় বড় করে তাকালো, কেসে উঠল। অতি দ্রুত নিজেকে সামলে নিলেও সামলাতে পারল না নিজের গলা, বলল, এটা মানে এটা কেন? ফুল দিয়ে কি? কেন? প্রেরণা কপাল কোঁচকায় অবাক হয়ে বলে, ওরা তো এটাই রেখে গেল আমার কাছে। এটা উজ্জ্বল ভাই এনেছে সেহার জন্য। নিমিষেই হাঁফ ছাড়ল ইহান। ফুলটা নিল না, সংকোচ নিয়ে বলে, সরি এটা না আসলে। ঠিক তখনই পেছনে থেকে ইরফানের আওয়াজ পেল। ইসির ঘর থেকে উজ্জ্বলের লুকানো জুতা নিয়ে সিঁড়ির কাছে যেতে যেতে বলে, 40,000-এ রাজি হয়েছে দাদান। যতটা ভেবেছি অতটা কিপটে না। ইহান দাঁতে দাঁত চেপে এগিয়ে গেল, ভাইকে হুমকি দিয়ে বলল, এই সেহার বিদায়ের পরে তোরা সবকটা আমার সাথে দেখা করবি। মিছিমিছি হাই তুলল ইরফান, জবাব দিল, হবে না। আমরাও যাচ্ছি সেহার সাথে। সন্ধ্যা হব হব করছিল তখন, বৃষ্টিও নামবে বোধহয়। সেহা তখন শান্তিনীরের সদর দরজায় দাঁড়িয়ে আছে। বাবা, মামা, মামিরা আর ভাইবোনদের কাছ থেকে বিদায় নেবে বলে। শান্ত একটুও কাঁদছে না। নিজেকে খুব শক্ত রাখার চেষ্টা করে মেয়ের কপালে চুমু খেয়ে বলে, আমি জানি তুমি খুব ভালো থাকবে। সেই চেষ্টা তোমার মধ্যে আছে। নিজের সাথে সাথে উজ্জ্বল আর দাদুকেও ভালো রেখো। সামান্য দায়িত্ব বাড়িয়ে দিলাম মা। সামান্য একটু দায়িত্ব। সেহা কাঁদছে বাবাকে ধরে রেখে। ওর মামিরা ওকে টেনে নিয়ে চুমু খেল অজস্র। এরপর এলো ওর মামাদের পালা। ঈশিতার একমাত্র সন্তানকে সব মামারাই মাত্রারিক্ত স্নেহ করেছে, বলতে গেলে নিজের ছেলে মেয়েদের থেকেও বেশি আহ্লাদ দিয়েছে সেহাকে। সেহা মামাদের ধরে কাঁদছে, মামারা ওকে ধরে কাঁদছে। উজ্জ্বল বিব্রত ভঙ্গিতে একপাশে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। ইনু, ইসি একপাশে দাঁড়িয়ে কাঁদছে। ওদের কান্না শুনে কান্না পাচ্ছে প্রণমিরও। সেহা সবাইকে বিদায়ী আলিঙ্গন করে একদফা কেঁদে গিয়ে ইহানের সামনে দাঁড়ায় ইরফানের সামনে।
দুই ভাই ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে উজ্জ্বলের হাতে তুলে দেওট। ইহান গলার স্বর খুব স্বাভাবিক রেখে বলে, আমাদের 5 ভাইবোনের মধ্যে সবথেকে সরল মনের মেয়েটিকে আপনি নিয়ে নিলেন। প্লিজ। উজ্জ্বল ওকে আর কিছু বলতে না দিয়ে আলিঙ্গন করল ইহানকে, ইরফানকে। নিজের শ্বশুর আর মামা শ্বশুরদের হাতে ধরে দোয়া নিয়ে বউয়ের হাত ধরে গাড়িতে উঠল। নিজাম মাহমুদ এসে দাঁড়ালেন এ বাড়ির বড়দের সামনে। সবার কান্না দেখে অশ্রুসিক্ত তারও চোখ। ধরা গলায় সবাইকে আশ্বস্ত করলেন, যতদিন জীবিত আছি ওদের দুজনের পাশে থাকব ইনশাআল্লাহ। খুব সুন্দর করে সংসার করা শেখাব ওদের। এত কান্নাকাটির কিছু হয়নি। শেষ সময়ে প্রেরণাও নামল, পরি চোখের পানি মুছে এসে ওকে বলল, ইসিমুইন, ইরফান, প্রন্মি, ইনুপ্রীতম সবাই যাচ্ছে সেহার সাথে। তুমি যাবে? শুদ্ধর ভালো লাগত। না আন্টি, শুদ্ধর পরীক্ষা চলছে তো। কথাটা বলেই প্রেরণা আশেপাশে তাকিয়ে শুদ্ধকে খুঁজতে লাগল। দেখতে পেল শুদ্ধ ইহানের কোলে। সেহাকে নিয়ে যখন বরের গাড়ি শান্তিনীরের গেট পেরুল তখনও ইহান গেটের কাছে দাঁড়িয়ে শুদ্ধর সাথে কথা বলছে অনবরত, শুদ্ধকে বিবরণ দিচ্ছে, সেহা আন্টি এখন থেকে লইয়ার আঙ্কেলের বাড়িতে থাকবে। কারণ তাদের বিয়ে হয়ে গিয়েছে। শুদ্ধ গভীর মনোযোগে তার সমস্ত কৌতূহলী প্রশ্নগুলোর উত্তর জেনে নিচ্ছে। প্রেরণা দৃশ্যটা কিছুক্ষণ দেখে ভেতরে ঢুকে মিস জেনিকে খুঁজতে লাগল। এখন তাদের বেরুতেই হবে। পুরান ঢাকাতে রাজকীয় এই বাড়িটা সেহার স্বামীর বাড়ি। নেমপ্লেটে বর্ষর করে লেখা খান প্যালেস। নিচের দেয়ালে আঁচড় কেটে ছোট করে লেখা খানদের খানদানি প্যালেস। দেখলেই বোঝা যায় পাড়ার কোনো দস্যি ছেলে এটা করেছে। ওরা যখন পৌঁছালো তখন এশার আজান দিয়েছে। আজ রাস্তায় খুব জ্যাম ছিল। বেনারসিতে ঘেমে নিয়ে একাকার সেহা গাড়ি থেকে নেমেই ফুরফুরে হাওয়া আর চোখের সামনে সাদা রঙের বাড়িটা দেখে একটু শান্ত হল। কেঁদে কেটে সাজগোজের অবস্থা খুব খারাপ করেছে মেয়েটা। উজ্জ্বলের কলিগ ও বন্ধুসহ দূরের বরযাত্রীরা চলে গিয়েছে। এখানে আপাতত নিজাম মাহমুদ, উজ্জ্বল, তার কিছু চাচাচাচি আর বাড়ির জনবিষেক কেয়ারটেকার ছাড়া আর কেউ নেই। নিজাম মাহমুদ গাড়ি থেকে নেমে সবাইকে উদ্দেশ্য করে বলেন, বাড়িটা মহিলা বিবর্জিত ছিল এতদিন। নাতবউ আসবে শুনে 4 জন খালা রেখেছি। মুইন বলল, আপনাদের নিকট আত্মীয়ের ভেতরেও কোনো মহিলা নেই? আছে, তবে সবাই লন্ডনে সেটেলড। এখানে যে কয়জন আছে তারা ভেতরে আছে বউ বরণ করবে বলে। 2 দিন থেকে চলে যাবে বরিশাল। বলেই নিজাম মাহমুদ এসে সেহার হাত ধরল, নরম গলায় বলল, অসুস্থ হয়ে পড়লে এসো গিন্নি, তোমার সংসারে। সেহা দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখছে। ওর পেছনে পেছনে ঢুকল মুইনিশি, ইরফান, প্রন্মি, ইনুপ্রীতম। বাড়িতে ঢুকেই উজ্জ্বল আর নিজাম মাহমুদ ব্যস্ত হয়ে পড়েন অতিথি আপ্যায়নে। হেল্পিং হ্যান্ডদের পর্যায়ক্রমে এটা সেটা আদেশ দিয়ে নাজেহাল অবস্থা করে ছাড়লেন। সবাই হাঁপাচ্ছে। উজ্জ্বলের 2 জন চাচি এসে সেহাকে সামলে নিল। এক পর্ব চলে গেল সেহার মুখ দেখে তার হাতে উপহার সামগ্রী তুলে দিতে দিতেই। মুইন, ইরফান ও প্রীতম সহ বাকিদের এই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে খুব একটা সময় লাগল না, এখানের সবাই বেশ আন্তরিক। রাতের খাবারের পরে সবাই মিলে কিছুক্ষণ গল্প করলেন নিচতলায় বসে। নিজাম মাহমুদকে সবাই ধরল একটা গাওয়ার জন্য। নিজাম মাহমুদ গাইলেন, তারপরই তিনি ব্যস্ত হয়ে পড়লেন কখন তার নাতি আর নাতি বউকে বাসরঘরে ঢোকাবেন। বিয়ের 2 মাস কেটেছে, এখনো বিষয়টা নিয়ে ওই কপত কপতির ধৈর্য নিয়ে খেলার কোনো মানে হয় না। ইনু ইশিকে ইশারা দিয়ে বললেন, বোনকে ঘরে রেখে এসো, আমি নাতিকে পাঠাচ্ছি। ততক্ষণে উজ্জ্বল শেরওয়ানি খুলে একটা পাঞ্জাবি পরেছে। আর সেহাকে পরানো হয়েছে হলুদ জমিন আর সোনালি পাড়ের একটি শিফনের শাড়ি। শুরুতেই ওকে গোসল করিয়ে মেকআপ তুলেছে ইনশিরা। এরপর ইনু হালকা করে সাজিয়ে দিল। খোলা চুল, ঠোঁটে হালকা লিপগ্লোস আর চোখে চশমা, হাতে চুড়ির বদলে শিউলি ফুলের মালা, এই হচ্ছে সেহার বাসরের সাজ। ওকে বাসরের খাটে বসিয়ে ইনু, ইশি আর প্রন্মি বেরুলো ঘরে। ওদের ঘুমানোর ব্যবস্থা হয়েছে দোতলারই 3টা কামরায়। প্রেরণা যেতে পারেনি।
যখন বেরুবে বলে মনস্থির করল ঠিক তখনই এমন ঝড় শুরু হলো এ বাড়ির মুরুব্বিরা আটকে দিলেন ওর যাওয়া। আর শুদ্ধটাও তাল মেলাল। এরপর প্রেরণার সাধ্য ছিল না ওকে নিয়ে বেরুনোর। শান্ত নিচতলায় মনমরা হয়ে বসে আছে, মেয়েকে বিদায় দিয়ে একদফা কেঁদে অসুস্থ হয়েছে, সেহাকে কেউ জানায়নি সে কথা। ওকে ঘিরে বসে আছে বাড়ির সবাই ওকে সান্ত্বনা দিতে। প্রেরণা ছেলেকে নিয়ে দোতলায় উঠল, শুদ্ধকে পড়াতে বসতে হবে তাই। হাতের কাছে বই নেই, আলোর কাছে চেয়ে নিল ইসির কমন ইউজের ল্যাপটপ। এরপর শুদ্ধর ক্লাসের সব অভিভাবকের সাথে যোগাযোগ করতে না পেরে শেষটায় জিহাদুল কবিরকে কল করল সে। লোকটা প্রায়শই কল করে প্রেরণাকে, নাম্বারটা এই ফোনেই আছে। বেশি কিছু খতিয়ে ভাবলও না প্রেরণা, তার মাথায় ঘুরপাক খাচ্ছিল শুদ্ধর পড়ার বিষয়টি। কলটা রিসিভ করলেন জিহাদুলের স্ত্রী জেরিন। প্রেরণার পরিচয় জেনে ভদ্রমহিলা কেমন গম্ভীর হয়ে বলে, শুদ্ধদের সায়েন্স সাবজেক্টের পিডিএফ তো রীতা ম্যামের কাছেই পেয়ে যেতেন। আসলে ভাবি, সবার নাম্বার আমার অফিসিয়াল ফোনে, সেটা বাড়িতে রেখে এসেছি। ভাইয়ের নাম্বারটা এই ফোনে ছিল তাই। জিহাদের নাম্বার আপনার পার্সোনাল ফোনে। ভদ্রমহিলার হঠাৎ প্রশ্নে প্রেরণা বিব্রত বোধ করল। হঠাৎ বলতে চাইল, মানে ভাই প্রায়শই শুদ্ধর খোঁজ নিতে আমাকে কল দেয়। পারল না বলতে, ওপাশে জেরিন ব্যস্ত হয়ে বলল, দিচ্ছি ফাইলটা। রাখুন। ধন্য। ধন্যবাদটাও প্রেরণা বলতে পারল না। বিষয়টাতে খুবই খারাপ লাগছে তার। সে তো আর অবুঝ নয় যে এসব বুঝবে না। বড় বড় শ্বাস ফেলে প্রেরণা। আর কত? এই অপমান অসহনীয়। ছেলেকে রেখে উঠে দাঁড়ায় প্রেরণা, ইসির ঘরের আয়নায় নিজেকে দেখে ঘুরিয়ে ফিরিয়ে। সে মোটেও অত সুন্দর না যে আরেক ভদ্রমহিলা ইনসিকিউর থাকবে নিজের স্বামীকে নিয়ে, নাকি প্রেরণার হাবভাব গায়ে পড়া মেয়েদের মতো, তাই ভদ্রমহিলারা ভাবে তাদের স্বামীকে হয়তো প্রেরণা ছিনিয়ে নেবে। কোনটা আসলে কোনটা? পিডিএফ আসে মেইলে। শুদ্ধকে আধা ঘন্টা পড়িয়েছে প্রেরণা। এর মাঝে ইহান দরজায় এসে নক করল। প্রেরণা মলিন মুখে এগিয়ে গিয়ে দরজা খুলতেই ইহান ধীরে ধীরে বলল, নিচে ডাকছে বড় মা খেতে। মিস জেনি খেয়ে নিয়েছে, আপনি শুদ্ধকে নিয়ে যান। শুদ্ধ এলো লাফাতে লাফাতে, আঙ্কেল খাওয়ার পরে আমি তোমার সাথে বানজি জাম্পিং খেলব, আমি ডাউনলোড করেছি গেম। ইহান ওর মাথায় হাত বুলিয়ে আদর দিয়ে বলল, আজ না বাবা। তোমার এক্সাম। মাম্মা বকবে। এক্সাম দুদিন পরে, আমি খেলব খেলব খেলব। এইমাত্র জিহাদুল কবিরের স্ত্রীর বিষয়টি নিয়ে প্রেরণা এমনিতেই মনমরা হয়েছিল। শুদ্ধর এই জেদ দেখে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না, চেঁচিয়ে উঠল শুদ্ধর ওপর, একদম চুপ করবে তুমি ফাজিল ছেলে। তোমার জন্য যথেষ্ট বিরক্ত হচ্ছি আমি। অনেক বিব্রত করছো আমাকে। সবসময় বিব্রত হতে হয় আমাকে। মায়ের ধমক খেয়ে শুদ্ধ গুটিয়ে গেল। একেবারেই চুপ হয়ে গেল। সে তো আর অবাধ্য ছেলে নয়। ইহান ছেলেটাকে কোলে নিয়ে অবাক হয়ে প্রেরণাকে দেখে নিচুগলায় বলল, একটা সহজ আবদার করেছে, যেটা সব বাচ্চারাই করে থাকে। এতে বিরক্ত হবার কি আছে? আপনার হয়েছেটা কি? জবাব দিল না প্রেরণা, শুদ্ধকে ইহানের কোল থেকে নিয়ে চলে গেল নিচে। ইহান থমথমে মুখে ঘরে ঢুকে ঠাস করে দরজা লাগায়। বিরক্ত তো তারও লাগছে। মন চাইলেও কিছু করতে না পারার বিরক্তি তার গলা চেপে ধরছে ক্রমশ। প্রন্মীকে একটা ঘরে বসিয়ে রেখে ইসি চলে গিয়েছে মুইনের কাছে। প্রন্মী ২০ মিনিট ধরে অপেক্ষা করে, চূড়ান্ত বিরক্ত হল ইরফানের ওপর। এটা অচেনা জায়গা, লোকটা জানে না প্রন্মী একা থাকতে পারবে না। নিশ্চয়ই কোনো চিপা চাপায় সিগারেট ফুঁকতে গিয়েছে। এরপর হেলেদুলে ঢুকবে রুমে আর গা ছাড়া ভঙ্গিতে বলবে, চলো শুয়ে পড়ি। মেলা রাত হল। রাগ বাড়ছে প্রন্মীর। ভাইয়ার ঘরে ভাইয়া আর ভাবি কত খুনসুটি করছে, মুইন দুলাভাই আর ইসি আপুও তাই। আর সে? আরে সিগারেট খেতে তো প্রন্মী বারণ করে না। সিগারেট খেয়ে এসে চুমুও খায় প্রন্মীকে, তাহলে সামনে খেলে কি হয়? ওটা লুকিয়ে খেতে হবে কেন? ওনার যখন মর্জি হবে তখন দেখবে প্রন্মীকে। প্রন্মী না দেখুক, লোকটার অস্তিত্ব আশা করতে পারে না যখন তখন।
আরও 5 মিনিট অপেক্ষা করার পরে হঠাৎ দরজায় শব্দ হতেই প্রণমী চমকে উঠল। অচেনা বাড়ি বিধায় সাবধানতা বশত জানতে চাইল, কে? ইরফান দরজা চাপিয়ে হালকা গলায় বলল, তোমার বেয়াই ইরফান মির্জা। হঠাৎ করেই রাগটা পড়ে গেল প্রণমীর। মেকি রাগ দেখিয়ে বলল, তো আমার ঘরে কি? ভাইয়া আপুকে ডাকব? কেন? নালিশ করব তাই? কি করেছি আমি? প্রণমী যেন দ্বিধায় পড়ল প্রশ্নটাতে। সত্যিই ভাবতে বসল এই লোকের নামে কি অভিযোগ আনবে। ইরফান এসে খপ করে ধরে ওকে আগলে নিল। থুতনি আলতো হাতে চেপে ধরে বলল, ভাবতে হবে না। নালিশ করার 5-6টা কারণ আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। তুমি পরে ঠান্ডা মাথায় ভেবো আমার কোন অপরাধটা পছন্দ হয়, কেমন? ওয়াশরুমে অনেকটা সময় লাগাচ্ছে ইনু। এখানে আসার সময় তার স্ক্রিন কেয়ারের যাবতীয় প্রোডাক্ট নিয়ে এসেছে পাউচে করে। সারাদিনের মেকআপ তুলে একটু আরামে রূপচর্চা করছে। ওপাশ থেকে প্রীতম ডেকে চলেছে সেই কখন থেকে। হুট করে ইনু রেগে গিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে এলো। তোয়ালে দিয়ে মুখ মুছে নিয়ে বলল, হয়েছে কি? সমস্যা কি? এমন ভাব করছো যেন আমাকে ছাড়া ঘুমাতেই পারো না। আমি তোমার কোলবালিশ। এটা আরেক বাড়ি। এভাবে চেঁচিয়ে ডাকছো, লোক কি ভাববে? বলতে বলতেই ইনু দেখতে পেল বিছানায় প্রীতমের ল্যাপটপ। হঠাৎ করে ঢোক গিলে ইনু বলল, এটা এখানে কি করছে? আমি এখানে পড়ব না। আমাকে ক্ষমা করো। দোহাই তোমার। প্রীতম চুপচাপ তাকিয়ে আছে। ইনু বলল, ও পড়াবে না। আসলে আমাকে এতটা আতঙ্ক দিয়ে রেখেছ এই পড়াশোনা নিয়ে। সবসময় মাথায় এই কথাটাই ঘুরপাক খায়। তুমি যখন চুমু খেতেও কাছে টানো, আমার মনে হয় যেন তুমি বলে উঠবে, কালকে যে থিসিস পেপার রেডি করে দিয়েছিলাম সেটা মুখস্থ বলো যান। প্রীতম ওর দিকে খানিক সময় চেয়ে থেকে চুপচাপ ওর হাত টেনে নিয়ে বসালো বিছানায়। কিছুক্ষণ ইনুকে দেখে উচ্চশব্দে হেসে ফেলে বলল, তোমার আমার কাপল পিকগুলো দেখব এখন, সেজন্য এটা বের করেছি। বড় বড় হাফ ছাড়ল ইনু, যেন একটু স্বস্তি পেল। কিন্তু তক্ষুনি বাঁকা হাসল প্রীতম। পর বলল, তবে হ্যাঁ, ঘুমানোর আগে 3 নাম্বার থিসিসটা মুখস্থ বলে ঘুমিও। কেমন যান? লবিতে নিজাম মাহমুদের সাথে দেখা। তাকে শুভরাত্রি জানিয়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল ইসি। উজ্জ্বলকে শেহার কাছে পাঠিয়ে এইমাত্র সে ফুরসত পেল ঘুমোতে যাওয়ার। ঘরে ঢুকে দেখল মুইন কারো সাথে কথা বলছে। অফিসিয়াল ফোন। ইসি ওকে বিরক্ত না করে বিছানার এক কোণে চুপচাপ বসল। একদৃষ্টে চেয়ে রইল মুইনের দিকে। লোকটা নিজের ট্রান্সফার সংক্রান্ত ঝামেলা নিয়ে ওর কাছে ধর্ণা দিচ্ছে বিগত কয়েকদিন ধরে। কাউকে বাদ রাখছে না অনুরোধ করতে। অথচ কিছু টাকা দিলেই বিষয়টা সুন্দর করে সমাধান হয়। সেই টাকাটা সে শ্বশুরের থেকে নেবে না, মরে গেলেও এটাই তার পণ। দীর্ঘসময় আইজিপি স্যারের সাথে কথা শেষ করেই ইসিকে কাছে টানল মুইন। মুখটা শুকনো তার। কাল খুব ভোরে এখান থেকেই চলে যেতে হবে তাকে। ইসির কপালে চুমু খেয়ে উদাস গলায় বলল, শুনছি আমাকে প্রয়োজনে মফস্বলে ট্রান্সফার করবে, তবুও এখানে আনবে না। ইসি লোকটার দুগালে নরম দুটো হাত রেখে বলল, ট্রান্সফার না হলে নাই, তোমার কারো কাছ থেকে টাকাও নিতে হবে না। আমাকে তোমার সাথে নিয়ে চলো। হাসল মুইন। শুয়ে পড়ল ইসিকে নিয়ে। ওকে পরম আবেগে জড়িয়ে ধরে বলল, তুমি সেইফলি আমার পরিদের এনে দাও। এবং কিছুটা সময় দাও আমাকে। আমি কখনোই এক জেলাতে 1 বছরের বেশি টিকব বলে মনে হয় না ইসি। 64 জেলাতে, যেখানে যেখানে এই মুইন ফরাজি বদলি হবে। তার বউ আর মেয়েদের সাথে নিয়েই হবে। একটুও কাজ ছাড়া করবে না তখন 3 জনকে। শুধু আর কয়েকটা মাস। তুমি বুঝলে কি করে মেয়েই হবে। চুমু খেল ওকে মুইন। বলল, এটা আমার বাবা সুলভ গাট ফিলিং। ফুলের ঘ্রাণে মো করছে গোটা কামরা। সব দেশীয় ফুল। কড়া ঘ্রাণে মাথা ঝিমঝিম করে উঠতে চায় শেহার। ইচ্ছে করে স্নো হোয়াইটের মতো লম্বা ঘুমে তলিয়ে যেতে। কিন্তু না, এখন ঘুমিয়ে পড়া যাবে না। লোকটা কি না কি ভেবে বসবে। তাই ঘুম তাড়াতে হাত বাড়িয়ে একটা ফুল তুলে ফুলের পাপড়ি ছিঁড়তে থাকে সেহা, খুবই মনোযোগ দিয়ে।
উজ্জ্বল ঘরে ঢোকে খুবই সহজ স্বাভাবিক ভঙ্গিতে। দাদুর রুমে ছিল এতক্ষণ সে দাদুকে ওষুধ খাইয়েছে। ও ঘরে ঢুকতেই সেহা নড়েচড়ে উঠল। উজ্জ্বল আন্তরিক হাসি হেসে হালকা গলায় বলল, তো যা ফোনে বলেছিলাম শ্রাবন্তী। রাতের এই সময়টা আমি দাদুকে ওষুধ খাইয়ে ঘরে ঢুকি, একটু দেরি হয় ঘরে ঢুকতে। তুমি কি বিরক্ত হবে? দুপাশে মাথা নাড়ে সেহা, বলে, রাতের এই সময়টা আমিও পড়া রিভিশন দিই। আপনি কি বিরক্ত হবেন? উজ্জ্বলও হেসে চুপচাপ মাথা নেড়ে দরজা লাগায়। দরজা লাগাতে গিয়ে টের পায় উজ্জ্বল তার হাত কাঁপছে। অতি হাস্যকর ব্যাপার। সেহা উঠে দাঁড়ায়। উজ্জ্বল বলে, আরে উঠে দাঁড়ালে কেন? বসো প্লিজ, যদি সালাম করতে চাও তবে আমি হতাশ হব। সেহা লাজুক হেসে বলল, না মানে আপনাকে দেখে দাঁড়ালাম। আচ্ছা বসো। বাবার সাথে কথা হয়েছে? জি। উজ্জ্বল বসল সেহার মুখোমুখি। মেয়েটাকে দেখল মুগ্ধ হয়ে। গত 2 মাসে দুজন কত সহজ হয়েছে। উজ্জ্বল মাঝে মাঝে রাতে ভেবেও রেখেছে প্রথম রাতে কিভাবে প্রেমময় আলাপ শুরু করবে। অথচ চোখের সামনে বউকে পেয়ে সেসব কথা ভুলে বসে গিয়েছে সে। কোনো কথা আসছে না তার। শুধু পাঞ্জাবির পকেট থেকে এক জোড়া চিকন সোনার চুড়ি বের করে সেহাকে বলল, তোমার গিফট। হাত দাও। সেহা অবলীলায় হাত বাড়িয়ে দিল। চুড়ি দুটো তার গোলগাল হাতে বেশ আকর্ষণীয় লাগছে। এবার উজ্জ্বলের জন্য উপহার বের করল সেহা। মানুষটা এই 2 মাসে প্রচুর গিফট তাকে দিয়েছে। সেহা তার নিজের জমানো টাকা দিয়ে উজ্জ্বলের জন্য একটা স্বর্ণখচিত সাইন পেন কিনেছে। এছাড়া সেহা ভেবে পায়নি লোকটাকে আর কি দেওয়া যায়। লোকটার কাছে সবসময় একটা কলম থাকেই, এটা খুবই দরকারি হয়তো লোকটার কাছে। উজ্জ্বল সেহাকে ধন্যবাদ দিয়ে উপহারটা তার কেবিনেটে সযত্নে তুলে রেখে বসল। ঘড়ির কাঁটায় তখন 12টা বেজেছে। সেহা ঘড়ির দিকে তাকাতেই সংকোচে গাঢ় হল। বেশ রাত হল, এখন কি করবে সেহা? ঘুমিয়ে পড়বে। লোকটার কাছে জানতে চাইবে এখন তারা ঘুমাবে কিনা। সেটা কেমন দেখায়? বিয়ের 2 মাস পেরিয়েছে, এখন এত নখরা করার কোনো মানে আছে? নেই তো। উজ্জ্বল যেন পড়তে চাইছে সেহাকে, সেহার সংকোচকে হঠাৎ বেশ স্বাভাবিক গলায় বলে উঠল, যদি এখনো তুমি হঠাৎ বলে ওঠো তুমি কাউকে ভালোবাসতে, তাকে ভুলে মনের সমস্ত খারাপ লাগা সরিয়ে আমাকে সহজভাবে মেনে নিতে আরও 2টো দিন সময় চাও, তবুও আমি মাইন্ড করব না। সেহা হোঁচট খেল পরপর নাটকীয় ভঙ্গিতে বলল, ওমা, এত ভালো আর উদার লোক আপনি। হেসে ফেলল উজ্জ্বল, সেহার নাক টিপে দিয়ে বলল, না আমি সাইকোলজিস্ট। এবং আমি মোটেও চাই না আমি আমার বউকে যখন প্রথম ভালোবাসব তখন সে তার কোনো এক্স ফেক্সের কথা মাথায় আনুক। সেহা হাসছে লজ্জা পেয়ে। নাক ডলতে ডলতে বলছে, এক্স বুঝলাম, ফেক্স কি? এটাও এক্সের প্রজাতি? হ্যাঁ। একটা হলে এক্স, দুজন হলে এক্স ফেক্স। নিস্তব্ধ বাড়িটাতে গভীর রাতে ওদের দুজনের চাপা হাসির রোল পড়ে। সেহা হাসতে হাসতে বলে, আপনার শুনেছি 3 জন ছিল প্রেমিকা। তবে সেটা কি হবে? এক্স ফেক্স টেক্স। উজ্জ্বল হাসতে হাসতে বলে, দাদু কাউন্ট করতে ভুল করেছে। আমার 5 জন ছিল প্রেমিকা। তাহলে সেটা হবে এক্সফেক্স টেক্স মেক্সফেক্স। সেহা মুখ চেপে হাসছে। লোকটার মাঝে একটা দুষ্টু বাচ্চা টাইপের ব্যাপার আছে, যেটা সেহা বরাবর উপভোগ করে। হঠাৎ হাসি থামিয়ে সেহা ধীরে ধীরে বলে, নেই এমন কেউ আমার। এক্সফেক্স টেক্স মেক্সফেক্স কিছুই নেই আমার। আপনাকে আপন করতেও অসুবিধা নেই। উজ্জ্বল চুপ করে দেখতে লাগল মেয়েটাকে। সেহা চোখ নামিয়ে নেয়। সত্যি বলতে সেহা বহুবার চেয়েছে উজ্জ্বলের সাথে রাগী মির্জার কথা বলে দিয়ে একটু হালকা হতে। তবে সেহা পারেনি। কখনো পারবেও না। কি লাভ হবে? লোকটার সাথে দাম্পত্যে ওই তথ্যটার আদৌ কোনো দরকার আছে? অযথা ঝামেলা হবে। সেহা নিজের আবেগ দাঁড়িয়েছে এটা সেহা জানে, তবে সংসার জীবনে কখনো মনোমালিন্য হলে লোকটা যদি সেহার অতীত টেনে হীনন্যতায় ভোগে, যদি কখনো লোকটা মনে মনে এটা ভেবে কষ্ট পায় যে সেহা হয়তো তাকে প্রথম আবেগের মতো ভালোবাসতে পারছে না, তখন
আর সবার মতামত কি সেহা জানে না, তবে সেহার মতো হলো কিছু গোপন কথা যেগুলো সবসময় গোপন রাখাই উত্তম। কোথায় যেন পড়েছিল সেহা, কিছু গোপন কথাকে শাড়ির মতো ভাঁজ করে আলমারিতে তুলে রাখতে হয়, কাউকে দেখাতে হয় না। সেহাও ওটাই করবে। সেহার অন্যমনস্কতা কাটল গালে শক্ত হাতের স্পর্শ পেয়ে। সেহা গলা খাকারি দিয়ে গুটিয়ে গেল। উজ্জ্বল নরম গলায় বলল, কি ভাবছ শ্রাবন্তী? সেহা দুই পাশে মাথা নেড়ে আবারও বলে, নেই, আমার কোনো অতীত নেই। একটা অমায়িক হাসি উপহার দিল ওকে উজ্জ্বল। গালে হাত বোলাতে বোলাতে বলল, আচ্ছা আচ্ছা, বুঝলাম তোমার কোনো অতীত নেই। তুমি একেবারে প্রস্তুত আমাকে মানতে। তবুও এখন ঘুমাও, সারাদিনের ধকলে ক্লান্ত তুমি। একটু সময় তো প্রয়োজন। আর এটা জরুরি নয় বাসরটা বাসর রাতেই করতে হয়। এই প্রথম লোকটার লাগাম ছাড়া কথা শুনে সেহার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে, লজ্জায় চোখ দুটো পর্যন্ত তুলতে পারছে না। শক্ত হয়ে বসে আছে। উজ্জ্বল গোবেচারী সেহাকে দেখে মিটিমিটি হাসছে। পরপর এক আচানক কাণ্ড করে বসল উজ্জ্বল। সেহাকে বুঝতে সময়টুকুও দিল না, আলতো হাতে ওকে টেনে এনে পরপর 3টা চুমু খেল। একটা সেহার কপালে, একটা গালে আর একটা ঘাড়ে। এই অতর্কিতে হামলায় থরথরিয়ে কেঁপে উঠল সেহার গোটা সত্তা। মিনিট খানেক হাঁপিয়ে অস্ফুটে লোকটাকে বলল, তবে এটা কি ছিল? উজ্জ্বল ধরে রাখল মেয়েটাকে, গালে ঠেকালো গাল। সেহার কানে কানে বলল, এটা মায়া, যেটা প্রথম রাতে লাগিয়ে দেয়া জরুরি। সেহা চোখ বন্ধ করে খামছে ধরে থাকল বিছানার চাদর। উজ্জ্বল সরে এলো মেয়েটার থেকে। কিছুক্ষণ কেউ কোনো কথা বলে না। পরে সেহাই ধীরে ধীরে চোখ খুলে সহজ স্বাভাবিক লোকটাকে দেখল। লোকটা বিছানা ঠিক করছে। সেহার ফোন, পার্স সরিয়ে রাখছে। সেহা শুধু দেখতেই লাগলো লোকটাকে, ভীষণ সুন্দর লোকটাকে, বয়সে সেহার থেকে বেশ বড় লোকটাকে। উজ্জ্বল হাতের কাজগুলো করে হঠাৎ থামল। চোখ রাখল সেহার চোখে। মুখোমুখি এসে বসে ধীরে ধীরে বসল, হাত বাড়িয়ে চশমা খুলল সেহার। সেহা নড়চড় করে না। উজ্জ্বল বলে ওঠে, যদিও এটা প্রথম রাতে জরুরি নয়, তবুও ক্যান আই হাগ ইউ? সেহা চুপচাপ চোখ নামিয়ে মাথা নিচু করে ফেলল। উজ্জ্বল আরও কিছুটা এগিয়ে বসে বলল, শ্রাবন্তী, আমি সাইকোলজিস্ট হলেও সবসময় মনের কথা বুঝি না, উত্তরটা মুখে দাও। লজ্জায় জমে গেল সেহা, পর পর সব সংকোচ দূরে সরিয়ে নিচু স্বরে জবাব দিল, এনিটাইম। উত্তরটা দিতে দেরি, উজ্জ্বল ওকে মিশিয়ে নিল নিজের সাথে। পবিত্র মিলনের প্রথম আলিঙ্গনে দুজনেই আবেগে তিরতির করে কাঁপতে থাকল লক্ষ লক্ষ মুহূর্ত। সেহার ইচ্ছে করল না নিজেকে ছাড়িয়ে নিতে, উজ্জ্বলও ছাড়ল না। ঘড়ির কাঁটা যখন 1টার ঘরে, তখন উজ্জ্বল বলল, আমাদের এখন ঘুমানো উচিত। সেহা জবাব দিল না। হঠাৎ উজ্জ্বল টের পেল সেহা কাঁদছে। ওকে আগলে নিয়ে গলায় দরদ ঢেলে উজ্জ্বল বলল, তোমাকে বিব্রত করেছি। দুপাশে মাথা নাড়ে সেহা, জবাবটা দেয় না উজ্জ্বলকে। একটা লম্বা শ্বাস ফেলে বলে, যদিও এটা জরুরি নয়, তবে আপনি আমার চোখ দুটো মুছিয়ে দেবেন প্লিজ। আমার হাত কাঁপছে, আমি কাঁপছি। থামতে পারছি না। সকাল 9টার মধ্যে বাড়ি ফাঁকা হয়ে যায়। সবাই যে যার কাজে বেরোয়। বাড়িতে থাকে সামিন আর এ বাড়ির মেয়ে বউরা। আজ ইহানও আছে। মূলত সে আজ দেরি করে বেরুবে। তাদের দলীয় মিটিং আছে 12টায়। ঋতু আজ বাড়ির নিরিবিলি সময়টাকে কাজে লাগায়। সেহার বিয়ের পর থেকে একটার পর একটা ঝামেলায় আর হাফ ছাড়তে পারেনি সে। আজ আলোকে টানতে টানতে নিচে নামিয়ে সামিনের কাছে গেল। সামিন তখন ফুরফুরে মেজাজে ইহানের সাথে আড্ডা দিচ্ছিল চা খেতে খেতে। ঋতুর চঞ্চলতা চোখে লাগার মতো। গিয়ে সরাসরি চেয়ার টেনে বসল ছেলে আর ভাসুরের সামনে। ইনিয়ে বিনিয়ে নয়, বরং সহজভাবেই বলে দিল, ইহানের জন্য মেয়ে দেখছি। ইহান চায়, চুমুক দিতে গিয়েও দেয় না। ভাবলেশহীন চোখে মাকে দেখে। আলো ঋতুর কথায় সায় দিয়ে বলে, ভালো কথা। সেহাকে উঠিয়ে দেওয়ার 2 সপ্তাহে তো ওদের বাড়ির ঝামেলায় কথাটা তোলা হয়নি। আমার কাছে পাত্রীর লিস্ট। পাত্রী একজন পছন্দ করে ফেলেছি আমি, ভাবি, আর চিন্তা নেই।
আলোকে থামিয়ে দিয়ে ঋতু বলল, হাতের ফোনটাতে একটি মেয়ের ছবি। মেয়েটি সুন্দরী। ঋতু ছবিটা ঘুরিয়ে ফিরিয়ে সামিন আর ইহানকে দেখিয়ে বলে, কর্নেল ইব্রাহিম মাহতাবের মেয়ে মেহেক। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছে। বয়স মোটেও কম নয়। ইব্রাহিম ভাইয়ের সাথে কথা বলেছে তোর বাবা, সেও আগ্রহী। তুই রাজি থাকলে কথা আগাই। ইহান ছবিটা দেখেনি, সে দেখছে মাকে। সামিন এবার কেসে ওঠে, বলে, না, ভালোই আছে। ওই ফ্যামিলি তো ভালোই, মেয়েও খুব ভালো হবে হয়তো। আলো ইহানের নির্লিপ্ততা দেখে বলে, দেখ, অনেক হয়েছে ইহান। অনেক কথা শুনতে হচ্ছে মানুষের। তুই কেন সুযোগ করে দিচ্ছিস? যেখানে বিয়ে না করার তোর কোনো কারণ নেই। আমাদেরও তো একটা আশা আছে নাকি? তোর বউ দেখব না আমরা? ঋতুর মধ্যে চাপা উত্তেজনা। বারবার চোখের সামনে প্রেরণার মুখটা ভেসে উঠছে। কিন্তু না, সে এটা হতে দেবে না। তার ছেলে অমন একটি মেয়েকে অন্তত ডিজার্ভ করে না। ইহানের দিকে তাকিয়ে বলে, এত বেশি সময় দিতে পারবো না আর। যথেষ্ট নাটক করেছিস। এখন কিছু একটা বল। ইহান উঠে দাঁড়াল। ঋতুর হাত পা কাঁপছে, ভাবল ছেলে এক্ষুনি প্রেরণার কথা তুললে সে কি করে নিজেকে সামলাবে। শামিন ভাইয়ার সামনে চেঁচামেচি তো করতে পারবে না, তবে কি করবে? কিন্তু ইহান ঋতুকে চূড়ান্ত অবাক করে দিয়ে ধীরস্থির বলল, নাটক করব না। তোমার যেটা ভালো মনে হয় করো। ঋতু একদৃষ্টে তাকিয়ে রইল ছেলের দিকে। ইহান চলে যাওয়ার পরে মুখটাকে অস্বাভাবিক হাসি হাসি করে সামিনকে বলল, আমি আজ বিকেলেই ইব্রাহিম ভাইয়ের সাথে কথা বলবো। আজই। একটুও দেরি করব না। সিঁড়িতে দাঁড়িয়ে বিস্ময় হতবাকিসি দেখছিল সবকিছু। তারপর পেটে হাত চেপে দোতলায় উঠে ঘরে গিয়ে দরজা লাগিয়ে প্রথমেই ইরফানকে কল করল। ইরফান কলটা রিসিভ করল না। ওকে না পেয়ে ইনুকে দিল কলিশি। তাড়াহুড়ো করে যেটুকু জানাবার জানাল। হতভম্ব ইনু কল কেটে সোজা চলে গেল প্রেরণার কাছে। তার তো দুশ্চিন্তায় মাথা ছিঁড়ে যাচ্ছে দাদানের জন্য। সে জানে দাদান প্রেরণা আপুকে প্রচণ্ড ভালোবাসে, তবে বিয়েতে রাজি হল কেন? প্রেরণা আপুর মনে একটুও জায়গা হল না দাদানের। এমন কঠিন মানবীয় হয়। প্রেরণা আজ রেস্তোরাঁয় বসবে। রেডি হয়ে দাঁড়িয়ে পড়ল ইনুর সামনে। ছটফটে ইনু শুকনো গলায় বলল, জানো আপু, বড় দাদানের জন্য পাত্রী দেখা হচ্ছে। বড় দাদান নাকি বিয়ে করবে? প্রেরণা স্থির দৃষ্টিতে দেখল মিনিট দুয়েক ইনুকে, পর পর ঠান্ডা গলায় বলল, ওহহ, ওকে। ইনু আরও বেশি ছটফটে হল, বলল, ওহ, ওকে মানে? প্রেরণার তারা ছিল, কিঞ্চিত বিরক্ত হয়ে বলল, তো কি বলবো? আলহামদুলিল্লাহ, তো বিয়ে হলে বলতাম। পথ ছাড়ো ইনু, আমার দেরি হচ্ছে। মিটিং শেষে অলস সময় পার করছিল দলের ছেলেরা। ইহান চুপচাপ গম্ভীর মুখে কিছু কাগজে সই করে যাচ্ছিল। ক্লাবে পাতা পড়ারও শব্দ নেই। হঠাৎ আপন হাই তুলে বলল, একটু গান ছাড়তে ইচ্ছে করছে। তো ছাড়বি। অসুবিধা কি? ইহান জবাব দিতেই নাহিদ লাফিয়ে উঠে দাঁড়িয়ে বলল, সে সুযোগ নেই। আজ রেস্তোরাঁয় ভাবি আছে। এসে ভীষণ কথা শোনাবে। আচ্ছা ভাই, ভাবি এমন কেন বলো তো? আমরা তো ওই রেস্তোরাঁ থেকে 10 হাত দূরেই থাকি। তবুও সে মনে করে তার মেয়েদের উত্ত্যক্ত করি ছলে বলে। ভাই, ভাবি কিন্তু আমাদের স্বাধীনতা কেড়ে নিচ্ছে। ইহান চোখ তুলল, ঠান্ডা গলায় বলল, কে ভাবি? অন্তর অবাক হয়ে এগিয়ে এসে নাটকীয় ভঙ্গিতে বলল, কে ভাবি মানে? প্রেরণা আপা। হাতের কাগজগুলো ড্রয়ারে রেখে ইহান লম্বা শ্বাস ফেলে বলল, উনি তোদের ভাবি নয়। এ ধরনের ফাজলামি করে আমাকে আর ওনাকে ফার্দার বিব্রত করবি না। তোরা এখন যা, 3টার মধ্যে চলে আসবি গোসল সেরে। কিন্তু ভাই, আপনি তো ভাবিকে যেতে বলেছি আমি আপন। ইহানের ওই ধমকটাতে যেন মিয়ে গেল সবাই। হঠাৎ করে ভাইয়ের এত রাগ ওঠার কারণ ওরা জানে না, অথচ ভাই নিজেই আগে ভাবি ডাকটা খুব উপভোগ করত। ছেলেগুলো বেরিয়ে গেলে ইহান একা থাকল ক্লাবে। আজ মেয়র আসবে, তাই বাড়িতে যাবে না লাঞ্চে। ঋতু কল করে বলল, খেতে আসবি না?
না, এখানে খেয়ে নেব। আচ্ছা, আমি আর তোর বড় মা বিকেলে যাব ইব্রাহিম ভাইয়ের বাড়িতে। ভাবি চায়ের দাওয়াত দিয়েছে। এই সুযোগে সামনাসামনি দেখে আসতাম মেহেককে। ইহান চুপচাপ থাকল কিছু মুহূর্ত, অতঃপর সমস্ত গ্লানি ফোঁস শব্দে দীর্ঘশ্বাসের সাথে বের করে দিয়ে বলল, যা ইচ্ছা করো। বেলা 3:30 তখন, মিল টাইম শেষ হয়েছে। এখন আর অর্ডার নেওয়া হবে না লাঞ্চের। শেফরাও বেরিয়েছে। এমতাবস্থায় সাদে আহ্লাদের দরজায় ইহান তাজওয়ার মির্জাকে দেখে আফরার মাথায় হাত। শুকনো মুখে এগিয়ে আসতেই ইহান আন্তরিক হেসে বলল, ইউ আফরা রাইট। আফরা, আজ আমি একা খাব। যে কোনো এক পদ দিয়ে। একটু তাড়াতাড়ি। বলে ইহান চেয়ার টেনে বসল। লোকটাকে খুব ক্লান্ত লাগছে। আফরা আর কিছু বলতে পারল না, ফিরিয়ে দিতে পারল না। সোজা দৌড়ে গেল প্রেরণার কাছে, ম্যাম হয়তো একটা ব্যবস্থা ঠিকই করবে। দুপুরে নিজের মিল নেয়নি প্রেরণা। অর্ধবার্ষিক হিসেব নিয়ে ব্যস্ত ছিল। আফরা গিয়ে চাপা স্বরে চেঁচিয়ে উঠল, ম্যাম, ইহান তাজওয়ার মির্জা এসেছে। সাথে সাথে উঠে দাঁড়ায় প্রেরণা। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে বাইরের ঘরে উকি মেরে মানুষটাকে দেখল। গুনে গুনে 15টা দিন পরে দেখল। আফরা বলতে থাকে, এখন মিল টাইম শেষ, এটা বলিনি ম্যাম। ওনাকে ক্ষুধার্ত লাগল। ভালো করেছ। তবে ম্যাম, উনি কি জানেন না এই সময় আমরা লাঞ্চের অর্ডার নিই না? অনেক ব্যস্ত লোক আফরা, এত কিছু মনে থাকে। যাও গিয়ে পানি দাও আগে। ম্যাম, খেতে কি দেব? বলে দেব মেনু সামান্য আছে। 2 পদ। প্রেরণা হাফ ছেড়ে বলল, বলার দরকার নেই। ওনাকে বলো 10 মিনিট অপেক্ষা করতে। ওকে ম্যাম। আর আফরা শোনো। জি। ওনাকে বলবে না আমি ওনার জন্য ঝটপট মেনু বাড়িয়েছি, ঠিক আছে? বলবে না আমার কথা। অসুবিধা কি ম্যাম? উনি খুশি হবেন। সবাইকে খুশি করলে বিপদ আফরা। তুমি যাও। পানি দাও। প্রেরণা 20 মিনিট সময় লাগিয়ে ডাব চিংড়ি আর পুঁই পাতায় ইলিশ পাতুরি করল। তার সাথে বাকি 2 পদও পাঠিয়ে দিল। ঠিক তখনই হেড শেফ ঝুমা এলো। আফরার হঠাৎ ওয়াশরুমে যেতে হবে, তাই ঝুমাকে ট্রেটা বুঝিয়ে দিল। প্রেরণা উকি মেরাই তাকিয়ে আছে অদূর থেকে। লোকটা বিয়ে করবে শুনেছে। করাই উচিত। বয়স হচ্ছে। এখন লোকটার সংসারী হওয়া উচিত। এই লোকের বউ খুবই ভাগ্যবতী হবে। প্রেরণার অনেক দোয়া থাকবে অমন ভালো মনের একজন মানুষের বিবাহিত জীবনের জন্য। ভাবতে ভাবতেই মলিন হাসে প্রেরণা। ঝুমা গিয়ে মিষ্টি হাসি উপহার দেয় ইহানকে, সালাম দিয়ে ইহানকে খাবার পরিবেশন করে দেয়। ইহান বলে, এত পদ কেন? আমি তো মেনু কার্ড দেখিওনি। বলেছি 1 পদ দিতে চটজলদি। ঝুমা হেসে বলল, তা হয় ভাইয়া। ইহান অল্প সামান্য নিয়ে খাচ্ছে। ঝুমা এর মাঝে একটা কাণ্ড করে বসল। ওয়াশরুমে যাওয়ার আগে আফরা তাকে এমনিতেই বলতে ভুলে গিয়েছে প্রেরণার শিখিয়ে দেওয়া কথাগুলো। স্বভাবত বাচাল আফরা বলে উঠল, সত্যি কথা বলতে ভাইয়া, এখন তো আমাদের মিল টাইমই শেষ। খেতে খেতে অবাক চোখে তাকায় ইহান। পর পর পানি খেয়ে বলে, ওহহ, হ্যাঁ। দেখেছ? আশ্চর্য। তো সেটা আমাকে বলবে না? না না ভাইয়া, আমাদের কোনো অসুবিধা হয়নি। ম্যাম তো কঠিন গলায় বলেছে আপনাকে যাতে ফিরিয়ে না দিই। হাত থামল হঠাৎ ইহানের। চুপ হয়ে রইল। এদিকে ঝুমা ইহান তাজওয়ার মির্জার চোখে নিজের ম্যামকে আরও বেশি ভালো বানানোর প্রয়াসে গড়গড় করে বলতে লাগল, ছিল তো 2টো আইটেম। ম্যাম তো শুধুমাত্র আপনার জন্য আরও 2টো আইটেম তৈরি করল, সে কি তারা ম্যামের? প্রেরণা চোখ বড় বড় করে তাকিয়ে আছে ঝুমার দিকে, কপালে হাত তার। এই মেয়েটার এত কথা বলার দরকার কি? রাগ উঠছে প্রেরণার। ইহান চুপচাপ খাবারটা নিয়ে বসেছিল, হঠাৎ বলে উঠল, তোমার ম্যাম এগুলো আমার জন্য রেঁধেছে আলাদা করে। জি ভাইয়া। হঠাৎ করেই কেমন হাঁসফাঁস করে উঠল ইহানের ভেতরটা। একদৃষ্টে প্লেটের দিকে তাকিয়ে থাকল দীর্ঘ সময়। আর খেতে পারল না সে। অচেনা ছটফটানি তার কঠিন বুকটাতে হাহাকার লাগিয়ে রেখেছে। ইহান উঠে দাঁড়িয়ে বিল পে করে হন্তদন্ত হয়ে বেরিয়ে যায় সাদে আহ্লাদে থেকে।
ঝুমা বোকা বনে গেল পুরো। কি হলো ব্যাপারটা? লোকটার কি হলো? রেগে গেল? না তো, মুখটা শুকনো হলো কেন? এদিকে প্রেরণা চুপ করে দরজার ওপাশে দাঁড়িয়ে থাকল নির্লিপ্ততা ভঙ্গিতে। হেমন্তের মাঝামাঝি সময়টাতেই এবছর হাড় কাঁপানো শীত শুরু হলো। এই তো 2 সপ্তাহ আগেও তো ছিল না। হঠাৎ বন্যার পরেই আবহাওয়া বদলে গিয়েছে পুরোপুরি। অ্যানাটমি ম্যামের প্রেজেন্টেশন রেডি করতে করতে এক পলক নিজেকে দেখে নিয়ে মৃদু শ্বাস ফেলল সেহা। তাড়াহুড়োতে নিজের চাদরটা আনতে পারল না, ভুলে গেল। সেহা ঠান্ডার ধাত আছে। আজ এখান থেকে বেরিয়ে যেতে হবে কার্ডিওলজি ওয়ার্ডে। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে রাত হবে, এই ঠান্ডায় বিপদে পড়বে সে। তাড়াহুড়োতে নিজের চাদরটা নিতে না পারলেও উজ্জ্বলের জ্যাকেটটা ব্যাগে ভরে দিয়েছে মনে করে, তবে লোকটাকে জানাতে পারেনি। ওয়াশরুমে ছিল যখন সেহা বাড়ি থেকে বেরিয়েছে। লোকটা কি ব্যাগ দেখবে খুঁজে? না বোধ হয়। তার তো আর জানার কথা নয় তার সদ্য বিবাহিতা স্ত্রী তার ব্যাগে তার জ্যাকেট ভরে রাখবে। সেহা মিষ্টি করে হাসল আপনা আপনি। ফোন করল উজ্জ্বলকে, আজ 3টা কেস হাতে লোকটার। খুব ব্যস্ত। ধরবে কি না কে জানে। উজ্জ্বল কলটা রিসিভ করল, সেহা তাড়াহুড়ো লাগিয়ে বলল, খেয়েছেন? আপনার জ্যাকেট পেয়েছেন? আজ রাতে বাড়িতে ফিরবেন? আমি দাদুর কাছে যাচ্ছি। ওখানে দেখা হবে। ওপাশে মলিন হাসল উজ্জ্বল। সামনে ভিআইপি মক্কেলকে বসিয়ে রেখে উঠে চলে গেল এক কোণে। হাঁফ ছেড়ে বলল, আজ বাড়িতে ফিরব। দাদুকে নিয়ে দুজনেই ফিরব। দাদুকে আজ রিলিজ দেয়া হবে। সেহা নিশ্চুপ হাসে। লোকটার জন্য তার খুব খারাপ লাগছে যদিও। এই 2 সপ্তাহে কত কি যে হয়ে গেল। তাদের প্রথম রাতের পরের দিন ভোরেই নিজাম মাহমুদ চেঁচামেচি করে অসুস্থ হয়ে পড়লেন। চেঁচামেচি করেছিলেন একটা সাধারণ বিষয়ে, সেহার শাশুড়ির রেখে যাওয়া গয়নাগুলো খুঁজে পাচ্ছিলেন না তিনি। আর ঠিক তখনই এই দুর্ঘটনাটা ঘটল। 2 সপ্তাহ ধরে এই হসপিটালের কার্ডিওলজি বিভাগে অবজারভেশনে আছেন নিজাম মাহমুদ। 2 সপ্তাহ ধরে তার পেছনেই ছোটাছুটি করছে নবদম্পতি। 2 সপ্তাহ ধরে হতে হতেও হয়ে উঠছে না তাদের প্রত্যাশিত সংসারের পবিত্র সূচনা। দুদণ্ড লোকটা সেহার সান্নিধ্যে এলেও নৈকট্য আর বাড়তে পারেনি। এই এলোমেলো পরিস্থিতিতে দুজনেই বিব্রত হয়ে পড়েছে দফায় দফায়, বারবার। আর আজ তো সব স্বাভাবিক। আজ কি সেহা লোকটাকে ভরসা দেবে? মাথার মধ্যে এসবই ঘুরছে সেহার। লজ্জা পেয়ে নিজেই হাসে। ওপাশ থেকে উজ্জ্বল গলা খাকারি দিয়ে বলে, তুমি খেয়েছ? হ্যাঁ, ক্যান্টিনে। ওহহ, ওকে। আচ্ছা শোনো, সকালে তোমার ব্যাগে চাদরটা রেখেছি তোমার, সকালে বলার আগেই তুমি বেরিয়ে গেলে। ঠান্ডা পড়েছে খুব, প্রয়োজনে ব্যবহার করো। বাই। খুবই সহজ স্বাভাবিক ভঙ্গিতে লোকটা বাক্যগুলো বলে কল কাটল। কিন্তু বাক্যগুলোর রেশ সেহার মস্তিষ্কে থেকে গিয়েছে দীর্ঘক্ষণ। সেহা অবাক দৃষ্টিতে তার ব্যাগ দেখল। পর ব্যস্ত হাতে ব্যাগের চেইন খুলে বের করল নিজের চাদরটা। দীর্ঘসময় স্থির দৃষ্টিতে চেয়ে থেকে বড় অনুরাগে ছুঁল চাদরটা। চাদরটা খুলে গায়ে জড়িয়ে নিয়ে সেহা বসে রইল ঘোরের মধ্যে, চুপচাপ। তারপর হঠাৎ করেই সেহা আবারও কল করল উজ্জ্বলকে। ওপাশে উজ্জ্বল তাড়াহুড়ো লাগিয়ে বলল, জরুরি কিছু বলবে? আমি পরে কল ব্যাক করি। না পরে নয়, এখন বলবো। আচ্ছা, এখন কি কদম ফুল পাওয়া যাবে? হাসে উজ্জ্বল। অসম্ভব। কেন? তাহলে কি পাওয়া যাবে? দেশি ফুল। সদর রোডে শিউলি, কনকচাপা, দোলনচাপা, গাঁদা দেখলাম সকালে। আচ্ছা, ওতেই হবে। আসার সময় একটু নিয়ে আসবেন প্লিজ। উজ্জ্বল বুঝতে পারল না কিছু। সেহা কল কেটে মিটিমিটি হাসল কিছুক্ষণ। বাকিটা সময় তার মন বসল না কোনো কিছুতেই, বারবার বড্ড অনুরাগে গায়ের চাদরটা ঘুরিয়ে ফিরিয়ে দেখেছে আর মনে করেছে তার 2 সপ্তাহের সংসার জীবনের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত। রোজ সকালে দুজন দুজনকে তাড়াহুড়ো করে বিদায় জানিয়ে দুজনের কাজে বেরোনো। রোজ নিয়ম করে উজ্জ্বল মাহমুদ খানের গাড়ি তাকে নিয়ে যায় ক্লাস থেকে। দুজনে মিলে রোজ নিজাম মাহমুদকে দেখে।
রাতে তোমার বাসায় গিয়ে পড়তে বসা উচিত বলে সেহাকে আগেভাগে পাঠিয়ে দেয় বাড়িতে উজ্জ্বল। সেহা গিয়ে একটা কি দুটো আইটেম রান্না করে পড়তে বসে। উজ্জ্বল নিজাম মাহমুদের কাছ থেকে বাড়িতে ফেরে রাত করে। আর প্রতিবারই বেশ লজ্জিত করে রাখে মুখটা বউয়ের সামনে। যেন সেহাকে যথেষ্ট সময় না দেওয়ার অপরাধবোধ তাকে কুরে কুরে খায়। প্রেজেন্টেশন শেষ করে সেহা সোজা চলে গেল নিজাম মাহমুদের কেবিনে। নিজাম মাহমুদের অবস্থা এখন স্থিতিশীল। নাতবউকে দেখে ক্লান্তিমাখা মুখেও চওড়া করে হেসে বলে উঠল, তোদের কি ভোগান্তি দিচ্ছি রে ছোট গিন্নি। হাসে সেহা নিজাম মাহমুদের মাথায় হাত বুলিয়ে বলে, অসুবিধা নেই দাদু। অসুবিধা আছে, আলবাত আছে। ওই ব্যাটাকে এত করে বলেছি আমার কাছে থাকতে হবে না, মেয়েটার সাথে বাড়িতে গিয়ে সময় কাটা। আমার ভীষণ লজ্জা লাগছে রে ছোট গিন্নি, নাতিটা এত বেয়াক্কেল বেরুবে বুঝিনি। সেহা গায়ের চাদরটাকে পরম আবেগে আরও খানিকটা জড়িয়ে নিয়ে হেসে বলে, আসলেই বেয়াক্কেল লোক দাদু আপনার নাতি। এমন বেয়াক্কেল লোকই আমি আসলে মনে মনে খুঁজছিলাম। নিজাম মাহমুদ কৌতূহলী চোখে তাকিয়ে বলে, তাই নাকি? আচ্ছা শোন, তোরা হানিমুনে যাবি? অসম্ভব। অত সময় আমার আছে দাদু। এবছর খুব ব্যস্ত। তবে এই কাছে দূরে কোথাও ঘুরতে যা। আপনি আগে সুস্থ হন তারপর। আরে আমাকে নিয়ে তোদের কি? নিজাম মাহমুদের মাথার কাছে বসল সেহা, বলল, আপনাকে নিয়ে আসলে আমার অনেক কিছু। তা কিভাবে? কারণ আপনার নাতি তো সাইকোলজিস্ট। আমি তো আর নই। সংসারে আপনার নাতিকে বুঝে ফিরে চলার জন্য আমার আপনার হেল্প লাগবে, তো আমি তো আর আপনার নাতির মতো মনোবিদ্যা পড়ছি না। তাই আপনাকে এত খাতির করছি। নিজাম মাহমুদ হাসতে থাকে। এর মাঝে উজ্জ্বল চলে আসে। সাদা শার্টের ওপর কালো জ্যাকেটটা আটশাট হয়ে দারুণ লাগছে লোকটার ক্লান্তি মাখা মুখটা। এসে দাদুকে সালাম দিয়ে সেহাকে এক পলক দেখল। সেহা চোখ নামিয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ। নিজাম মাহমুদ নাতিকে দেখে বললেন, আচ্ছা শুনছি তোরা হানিমুনে যাবি না। উজ্জ্বল বসল দাদুর কাছে, অমায়িক একটা হাসি দিয়ে বলল, হানিমুনে যাওয়ার সময়টা তুমি খেয়ে দিলে বুড়ো। এখন আমি আর শ্রাবন্তী দুজনেই ব্যস্ত। সামনের বছর যাব। নিজাম মাহমুদ গম্ভীর হয়ে রইলেন। উজ্জ্বল দাদুর মাথায় হাত বুলিয়ে বলে, এ বছরের হানিমুনটা চার দেয়ালের মাঝেই হোক, আমাদের বাড়ির ছাদে কিংবা রোজ তোমার নাতবউকে কলেজের সামনে ছেড়ে দেওয়াতেই হোক। পাহাড় নদী সামনের বছর দেখব। তুমি চিন্তা করো না। হানিমুন হবে, অবশ্যই হবে। নিজাম মাহমুদকে বাড়িতে এনেছে ঘণ্টাখানেক হয়েছে। উজ্জ্বল ফ্রেশ হয়ে দাদুর ঘরে তার ওষুধপত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সেহা ব্যস্ত হয়ে পড়ল তার পড়াশোনা নিয়ে। রাতের ডিনার সেরেই এসেছে। সারাদিনের ধকলে ক্লান্ত সেহা যখন ঘুমে ঢুলু ঢুলু হয়ে পড়ল, পড়ার টেবিলেই ফোনে সেট করা অ্যালার্ম বাজল সে সময়ে। লাফিয়ে উঠে সেহা ধাতস্থ হয়ে সময় দেখল। রাত 11:30। সে 2 ঘন্টা পড়েছে। আর ওই লোকটাও তাকে ডাকতে আসেনি। সেহার পড়ার ঘরটা আলাদা করে দিয়েছে উজ্জ্বল, যাতে কোনো ধরনের অসুবিধা না হয়। এই এত বড় বাড়িতে সেহার শুরুতে কদিন কেমন ভয় ভয় করত। এখন আর করে না। স্টাডি রুম লক করে সেহা ঘরে ঢুকে দেখল কিছু দোলনচাপা তার পছন্দের ফুলদানিতে। লোকটা রাস্তায় পায়নি ফুলগুলো, অর্ডার করে আনিয়েছে। এত রাতে এই তাজা তাজা ফুলগুলো দেখে মনটাই ভালো হয়ে গেল সেহার। ঘুম তাড়াতে ওয়াশরুমে ঢুকে মুখ হাতে পানি দিয়ে আয়নার সামনে দাঁড়ায় সে। তাকে লাগছে বিধ্বস্ত, পড়াশোনার চাপে শরীর শুকিয়ে ভয়ঙ্কর লাগছে দেখে। আজ এভাবে দেখা দেবে উজ্জ্বলকে? না না। দ্রুত সেহা সালোয়ার স্যুট পাল্টে শাড়ি পরে নিল, একটা সবুজ রঙের জমিন আর সোনালি পাড়ের টাঙ্গাইল শাড়ি। চুলগুলো খুলে রেখে হালকা পারফিউম মেখে নিয়ে চুপচাপ গিয়ে বসে রইল বিছানায়। অপেক্ষা করতে লাগল উজ্জ্বলের জন্য। দম বন্ধ করে দাদুকে ঘুম পাড়িয়ে দ্রুত ঘরের দিকে গেল উজ্জ্বল। 11:30 ছাড়িয়ে 12টা বেজেছে। লম্বা লম্বা পা ফেলে দোতলায় উঠে দেখল স্টাডি রুমের বাতি নেভানো, লক করা। উজ্জ্বল মুচকি হেসে সোজা ঘরে ঢুকল।
যতখানি ছটফটানি তার মধ্যে এতক্ষণ ছিল, সেহার সামনে যেতেই সেসব লুকিয়ে ফেলে নিজেকে এক ধৈর্যবান, শান্ত, নম্র পুরুষের ভোলে সাজিয়ে নিল। চোখাচোখি হতেই দুজনে মলিন হাসল। ধীরে ধীরে উজ্জ্বল গিয়ে বিছানায় বসেই হাঁফ ছেড়ে বলল, তো অনেক দিন পরে একটু গল্প করার সুযোগ পাচ্ছি আমরা। জি, বাবার সাথে কথা বলেছ? সেহার মুখভঙ্গি হঠাৎ পাল্টে গেল, ফোনটা হাতে নিয়ে বলল, ভালো কথা মনে করালেন। কথা হয়নি, এখন কল করে দেখি। শান্তর সাথে কথা বলেছে সেহা পৌনে 1 ঘন্টা। এত সময় উজ্জ্বল শুধু চেয়ে চেয়ে দেখেছে বউকে আর মিটিমিটি হেসেছে। তার ধৈর্যের পরীক্ষা নিতে তার বউ কম যায় না। ব্যাপার না, অন্যভাবে, অন্য উপায়ে পুষিয়ে নেবে। সেহা শান্তর কলটা কাটতে না কাটতেই এলো পরীর ফোন। নিজাম মাহমুদকে বাড়িতে নেওয়া হয়েছে কিনা তা জানতে কল করেছে। উজ্জ্বল এবার ঘাবড়ে গেল। পরী মামির ফোন মানে 3 মামির ফোন। কমপক্ষে 3 ঘন্টার আগে তার বউ ফোনটা রাখতে পারবে না। উজ্জ্বল হতাশ চোখে তাকিয়ে আছে। সেহা মামিদের সাথে সাংসারিক আলাপ পারতে ব্যস্ত। হলোও তাই, 3 মামি, ইনুইশি, প্রন্মি সবার সাথে মেয়েলি আলাপ সারল 1 ঘন্টায়। খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিল কে কেমন আছে। মুইনজিজের ট্রান্সফার হবে সম্ভবত, বড় দাদানের জন্য পাত্রী দেখছে। গ্যাস প্রবলেমের জন্য প্রন্মি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সবাই ভেবেছে বেবি আসবে, তাই ইলহাম মির্জা খুশি হয়ে মিষ্টির অর্ডার দিয়ে দিয়েছিল ইরফান। প্রন্মির সাথে কথা না বলেই পরে জানা গেল ঘটনা মিথ্যা। ইরফান প্রন্মি টানা 1 দিন ঘর থেকে বেরোয়নি লজ্জায়। এই হচ্ছে ও বাড়ির নতুন খবর, যেগুলো সেহা জানত না। খুঁটিয়ে খুঁটিয়ে সব জেনে নেয় সেহা। যখন ফোনটা রাখল তখন সেহা দেখল উজ্জ্বল শুয়ে আছে। লজ্জিত ভঙ্গিতে হাসল সেহা, মিনমিনে স্বরে বলল, সরি, আসলে আমরা একটু বেশি বকবক করি। অসুবিধা নেই, আমি বোর হইনি। ওর পাশেই সহজ ভঙ্গিতে শুয়ে পড়ল সেহা। বলল, তাই নাকি? এসব মেয়েলি খুচরা আলাপেও বোর হননি? ওকে এক হাতে টানল উজ্জ্বল, মিহিস্বরে বলল, না, আমিও ব্যস্ত ছিলাম অন্য একটা কাজে। হঠাৎ এমন আদরে অভ্যস্ত সেহা। খুব কাছাকাছি আসা না হলেও টুকটাক কাছাকাছি আসা হয়েছে একাধিকবার। এমন আদরে সেও সায় দেয়। লাজুক দৃষ্টি জোড়া নামিয়ে বলে ওঠে, ব্যস্ততা, আমরা দুজন সবসময় কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকি। একটুও বিশ্রাম পাচ্ছি না। উজ্জ্বল অবলীলায় ওর এক গালে চুমু খেয়ে বলে, হ্যাঁ, এই যেমন এখনো দুজন ব্যস্ত হব, তবে দুজনকে নিয়ে। সেহা লাল হয়ে আইড়াই করে উঠল। লোকটার গলার স্বর অন্যরকম শোনাল হঠাৎ। চোখ তো তুললই না, উল্টো গলে যাওয়া মোমের মতো বিছানায় পড়ে রইল। উজ্জ্বল হাসল আজ দুষ্টু হাসি। ওর চুল নিয়ে খেলা করতে করতে বলল, শ্রাবন্তী, আমি জানি মৌনতা সম্মতির লক্ষণ। চোখ বন্ধ করে নিল সেহা, ক্ষীণ আওয়াজে বলল, আপনি ঠিকই জানেন। ফুল নেই বিছানায়। আমি এত সাদামাটা বাসরের প্ল্যান করিনি। নৈকট্য বৃদ্ধি পেতেই সেহা একটু গুটিয়ে গেল। তবুও লোকটার প্রতিটা কথায় জবাব দেওয়ার যে অভ্যাস হয়েছে এই কদিনে, সেই অভ্যাস থেকে বলল, এটা জরুরি নয় যে খাটে ফুল থাকতেই হবে। হেসে ফেলল উজ্জ্বল, বলল, তবে কি জরুরি? বলবো। হু। ওর শাড়ির আঁচল লোকটার হাতে। ধীরে ধীরে ওকে কবজা করার সহনীয় পদক্ষেপগুলো নিচ্ছে লোকটা। সেহা কাঁপছে, গলা কাঁপছে, কাপা স্বরেই বলল, জরুরি হলোই দুহাতে আমাকে ফুলের মতো ট্রিট করতে হবে। উজ্জ্বল চুপ হয়ে যায়, হাত থেমে যায় ওর। ততক্ষণে সেহাই নিজেকে হারালো, দুহাতে জড়িয়ে ধরে লোকটাকে বলতে লাগল, জরুরি হলো আমাকে ফুলের মতোই ট্রিট করতে হবে। আমাকে বোঝাতে হবে আমি পৃথিবীতে আপনার কাছে সবথেকে সুন্দর ফুল। আমি কিন্তু আমার তুলনাতে আগে পিছে কাউকে চাই না, খবরদার চাই না। উজ্জ্বল চেয়ে চেয়ে কিছুক্ষণ দেখল ছটফট করতে থাকা মেয়েটাকে, পর চুপচাপ শুয়ে ফুলের মতোই ছুঁয়ে ছুঁয়ে দেখল ওকে। একেবারে একটা ফুলের মতো। সেহা আবেশিত হল, ওরা দুজন আবেশিত হল। এর মাঝে উজ্জ্বলের ফোন বেজে উঠতেই দেখল নিজাম মাহমুদের ফোন। দুজনে নিজেকে সামলে নিয়ে উঠে বসল। দুজন ভীষণ চিন্তিত হল, দাদুর শরীরটা খারাপ করল না তো?
ব্যস্ত হাতে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে নিজাম মাহমুদ হালকা গলায় উজ্জ্বলকে বলল, শোন, তুই স্টাডি রুমে, তাই না? তুই এখন পড়ালেখা রাখো রাম ছাগল। ঘরে গিয়ে বউটাকে সময় দে। আমার যেন আর ফোন করা না লাগে। ঘন প্রশ্বাস ফেলে উজ্জ্বল দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ দাদু, আমি এক্ষুনি ঘরে ঢুকছি। তুমি প্লিজ আর ফোন করো না। তুমি ঘুমাও। এবং আমাকে প্লিজ তোমার নাতবউকে সময় দেওয়ার সুযোগ করে দাও। আমি রাম ছাগল নই, ডেসপারেটলি চাই তোমার নাতবউকে সময় দিতে। সেহা হাসতে হাসতে ভেঙে পড়ল। উজ্জ্বল কল কেটে ফোনটাকে অফ করে ফেলল। এবার বড্ড অধৈর্য হল উজ্জ্বল। একে একে অফ করল তাদের দুজনের 4টা ফোন। ভালো করে বন্ধ করল দরজা, বন্ধ করল জানালা। সেহা হাসি থামিয়ে চুপচাপ দেখতে লাগল। তার ভদ্র মিষ্টি স্বামীর এক নতুন রূপ আবিষ্কার করল হঠাৎ। জানালা দুটো বন্ধ হতেই সেহা অস্ফুটে বলে উঠল, হিম হাওয়া তো ঢুকছিল না, বন্ধ করলেন কেন? চাঁদের আলো ঢুকছিল। উজ্জ্বল এসে ওর ওপর আধশোয়া হয়ে ডান হাতের তর্জনী রাখল ওর ঠোঁটের ওপর। সেহা হাতটা সরিয়ে দিয়ে বলল, প্রসিকিউটর সাহেব, বাদীকে কথাও বলতে দিবেন না। ওকে একেবারে চুপ করিয়ে দিতে উজ্জ্বল ওর মুখটাই আলতো হাতে চেপে ধরল। ঘোর লাগা কণ্ঠে বলল, না, ফুল এত কথা বলে না। তুমি কোনো ফুলকে কথা বলতে দেখেছ? চুপ থাকো। চলবে। গল্প বধূ কোন আলো লাগলো চোখে। দ্বিতীয় পরিচ্ছেদ, 31তম পর্ব। লেখনীতে ইশরাত ইতি।